নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না যেন। আজকের গল্পটি যদি তোমার ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাও গল্পটা কেমন লেগেছে, এবং তার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের গল্প দৈতা দামের কলমে সন্দেহের বিষ। শুরু হচ্ছে আজকের গল্প। আরে ছাড়ো ছাড়ো, আরে আঁচলটা ছেড়ে দাও, কেউ দেখে ফেলবে। আর সে দেখলে এখানেই আমাকে কেটে ফেলে দেবে। ও তাই? তবে বরং আমি চলে যাই। না, তোমার সঙ্গে আমার কথা আছে, কিন্তু এখানে বলা যাবে না। তুমি আমার ঘর চেনো তো? হ্যাঁ হ্যাঁ, চিনব না কেন? আমার ঘরের পিছন দিকে একটা বাগান আছে, ওখানে পুকুর পাড় দিয়ে যাওয়া যায়। রাতে ওখানে এসো, আমি তোমার সব বলবো। তুমি ঠিক আসবে তো? আর তোমাকে তোমার মিয়া ছাড়বে তো? এত সুন্দর বেবি যার, তাকে রাতের বিছানা থেকে নামতে দেবে তো? ঘাড় গুঁজে বসেছিল মোহাম্মদ। হঠাৎ একটা মিষ্টি গন্ধ আর গোছা গোছা হাতের চুড়ি নড়ার আওয়াজে মুখ তুলল সে। স্বামীর মুখ দেখে চিন্তিত হলো মেহেরুন। কাছে এসে বলল, आज बहुत तकलीफ हुआ है ना? না, আর নতুন কি, প্রতিবারের মতোই। তাহলে তোমায় এত পরেশান দেখাচ্ছে কেন? মনটা ভালো নেই মেহরুন। কেন, কি হয়েছে? একটা চিন্তা আমার ভেতরটা না কুড়ে কুড়ে খাচ্ছে। চিন্তা? কিসের চিন্তা? না, সে আমি তোমায় বলতে পারবো না। আমায় বলতে পারবে না? কি হয়েছে গো তোমার? শহর থেকে এসে আমায় এত পর করে দিলে কেন? মেহেরুন ফুলের চেয়েও নরম দুটো হাতে মোহাম্মতের গলা জড়িয়ে আদর গলায় বলছে, ছাড়ো না, ভালো লাগছে না। না, ছাড়বো না। আগে বলো, কি হয়েছে? খরিদ্দারের সাথে কোনো গোলমাল হয়েছে নাকি? সে তো প্রতিবারই হয়, ও সব কিছু নয়। দীর্ঘশ্বাস ফেলে বলল মোহাম্মদ। তাহলে কি? তুমি এরকম চুপ করে থাকলে ভালো লাগে না। বলো না, কি হয়েছে? জানো, আজকে আমিনা দিদি এসেছিল, কত রকমের আচার নিয়ে এসেছিল। আমি কিনেছি। এখন আমার আচার খেতে খুব ভালো লাগে। আমিনা দিদিকে বলেছিলাম আমার জন্য পেস্তা বাদামের আচার আনতে। একটা নতুন আচার এনেছে, তুমি খাবে? দেবো? না না, এখন ভালো লাগছে না। তুই এখন যা না এখান থেকে, আমার খুব পরেশান লাগছে। শেষ কথাটা মোহাম্মদ নিজের গলা থেকে মেহেরুনের হাত সরাতে সরাতে বলল। 1.5 বছরে এই প্রথম লোকটাকে অচেনা লাগছে মেহেরুনের। কোনো কড়া কথা এতদিন সে শোনেনি, সেখানে এভাবে গায়ের জোরে দূরে সরিয়ে দিতে চাইছে। মেহেরুন কিন্তু কোথাও গেল না, একটুও সরল না সে। ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না। ইচ্ছে না হলে আমায় বলো না। এখন তোমার পা দুটো দাও তো, আমি একটু টিপে দিই। দরকার নেই। খুব আছে। আমি কি জানি না কতটা হাঁটতে হয়? স্টেশন কি এখানে? বলে 4 মাসের অন্তঃসত্ত্বা মেহেরুন হাঁটু মুড়ে বসল। খাটিয়ায় পা ঝুলিয়ে বসে থাকা মোহাম্মতের পায়ের কাছে মাটিতে বসে রয়েছে সে। তারপর একটা পা দুহাতে যত্ন করে টিপে দিতে থাকলো। টকটকে লাল কাঁচের চুড়িগুলো ঝনঝন করে বাজছে। মেহরুনের কপালে 2-4টে চুল এসে পড়েছে। ঘাম হচ্ছে তার, ফোঁটা ফোঁটা ঘাম গাল বেয়ে বুকে ঝরে পড়ছে। ফর্সা মেয়েটার তন্নি শরীর ঢেকে রয়েছে একটা তুঁতে রঙের সিল্কের সালোয়ার। কখন চোখের কাজল হালকা হয়ে গেছে, তবুও মেয়েটা সুন্দর। মোহাম্মদ যতই ক্লান্ত থাক, মেহেরুন যদি একবার হাসি মুখে এসে দাঁড়ায় তার সামনে, সব ক্লান্তি দূর হয়ে যায়। কাছে এসে মেহেরুন হাত ধরে। মোহাম্মদ তখন কিছুই বলতে পারে না। কি গো, আরাম হচ্ছে একটু? হ্যাঁ, আর টিপতে হবে না।
এবার উঠে পড়। এই পাটা একটু করে দিই। জানিস, আজ না একটা পুরনো আলাপি লোকের সঙ্গে দেখা হলো। শিয়ালদা স্টেশনে এসে দেখি গাড়ি চলে গেছে। 1.25 ঘন্টা বসে থাকতে হবে। বসে আছি, যা গরম, গলাটা শুকিয়ে গেছে। এইদিকে জলটাও শেষ হয়ে গেছে। চুপচাপ বসে আছি, সঙ্গে ক্যাশ টাকাও আছে, তাই সাবধানে সময় কাটাতে হবে। হাতের গতি কমল মেহরুনের। মহব্বতের মুখ এতক্ষণে খুলেছে। মেহরুন চুপচাপ শুনতে লাগলো। বসেই আছি, একটার পর একটা অন্য লাইনে ট্রেন চলে যাচ্ছে। হঠাৎ আরে মহব্বত যে, তা কেমন আছো? কে? ঘাড় ঘুরিয়ে দেখি ওমা, এ তো আকবর সাহেব। খাতির করে তাকে বললাম, আরে আরে আসুন আসুন, কেমন আছেন আকবর সাহেব? হ্যাঁ, এখন তো ভালোই আছি। খারাপ থাকার সময় কেটে গেছে। তা তুমি কেমন আছো? বিয়ে শাদী করেছো? ছেলেপুলে হয়েছে? তা কোথায় গিয়েছিলে এইদিকে? আরে আপনি আগে বসুন, একে একে বলছি। এই সময় একটা আইসক্রিমওয়ালা যাচ্ছিল, তাকে ডেকে, এই আইসক্রিম ইধার আও ইধার আও। হ্যাঁ, এই নিন আকবর সাহেব, একটু ঠান্ডা খান, যা গরম পড়েছে। এখনো আগের মতোই আছো দেখছি। ভালো ভালো। এই আপনাদের আশীর্বাদে ভালোই আছি আকবর সাহেব। শাদি করেছি, বাচ্চা এখনো হয়নি, তবে হবে। আকবর সাহেব আইসক্রিম মুখে নিয়ে কামড়াতে গিয়েও কামড়ালেন না। কাঠিটা নামিয়ে আমাকে ভালো করে দেখলেন, তারপরে বললেন, তা বিবিকে একলা রেখে একবেলার জন্য এত দূরে এসেছো, ওদিকে যদি তোমার ঘরে বেঈমান এসে ঢোকে? এসব আপনি কি বলছেন আকবর সাহেব? বেঈমান? কে? তা কি আর আমি জানি? তাদের কোনো নামধাম হয় না, তাদের নাম পরিচয় ওই বেঈমান। পরের বউকে ভাঙিয়ে মজা মারতে আসে। অবশ্য ঘরের বউটাও ওই একই রকম বেঈমান, নেমো খারাম, বেশরম। কিন্তু আমার বিবি মেহরুন ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। আমায় ছাড়া সে আর কিচ্ছু জানে না। সে তো এখানকার মেয়েই নয়, মুর্শিদাবাদ থেকে ওকে মেটিয়াবুরু জেনেছি আমি। এখানে এখানে সে কিছুই চেনে না। ভারী ভালো মেয়ে, আপনি তো তাকে দেখেননি, তাই। দেখার দরকার নেই, মেয়ে মানুষেরা সবাই সমান, সুযোগ পেলেই শীত কাটবে। আমার বেবিও খুব ভালো ছিল মোহাম্মদ, তাকে আমি খুব নোংরা একটা জায়গা থেকে আমার জীবনে এনেছিলাম। জানো, খারাপ পাড়ায় ওকে ওর নিজের চাচা বেচে দিয়ে গিয়েছিল। আমি ওইসব জায়গায় তখন খুব যেতাম। হ্যাঁ যেতাম। আমার কোনো লজ্জা নেই, স্বীকার করছি। বয়সকালে মদ, মেয়ে মানুষ, জুয়া, সাট্টা সব করেছি। বাবার অনেক ছিল, আমিও কম কিছু কামাইনি জিন্দেগিতে, তাই বুক চিতিয়ে বাঁচতাম। তাই ওখানে গিয়েই তাকে পেলাম, নাদান, মাসুম, খুব ভালো মেয়ে, যেন আকাশের চাঁদ। রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে তাকে চুরি করে আনলাম সেই ফুল বাগান থেকে। আমার মহল্লার কেউ জানলো না তার আসল পরিচয়। মৌলবীরা জানলে আমাকেও জাতচ্যুত করবে। মসজিদে জীবনে আর পা রাখতে পারবো না। আমি সাচ্চা মুসলমান, ইসলাম ধর্মকে জীবন দিয়ে মানি, তবুও তাকে ফেলতে পারলাম না। তাই চুপি চুপি শাদি করে নিলাম। হ্যাঁ, মৌলবী ডেকেই করলাম, কিন্তু ঝুট বাত বললাম মেয়েটা অনাথ। আমার একজন জান পেহচান লোকের ভাইজি হয় সে। কাকা এখন যক্ষা রোগে পড়েছে, মরে যাবে খুব তাড়াতাড়ি। তাকে দেখতে গিয়েই মেয়েটাকে পছন্দ হয়েছে। তো যাই হোক, শাদি হলো। তবে আয়েশা আমার থেকে উমারে অনেক ছোট, কিন্তু খুবসুরত বহুত। শুধু চেহারায় নয়, ব্যবহারে সে আমায় সব সময় যেন ভরে রাখে। তুমি তো জানো মোহব্বত, আমি আমার বাবার মতোই ব্যবসা করেছি। সারাদিন ব্যস্ত থাকতে হতো, তবু একটুও পরেশান হতাম না। আয়েশা আমায় সোহাগে, যত্নে, ভালোবাসায় যেন কানায় কানায় ভরিয়ে দিয়েছিল। আমার জীবনটা উপচে পড়ছে সুখে। এরই মধ্যে ঈদ আসছে, সারা রাত জেগে কারখানায় কাজ হচ্ছে। রোজা রেখেছি সারাদিন, তার উপর সারা রাত কাজ। এরই মধ্যেই কাটছে দিন। আয়েশা আমায় মাঝে মাঝেই বলে, তুমি ইতনি মেহনত কেন করো? তোমার সইবে না, বয়স হচ্ছে তো।
আমি ঠাট্টা করে বলি, হ্যাঁ বয়স হচ্ছে, মিয়াকে আর মনে ধরছে না বুঝি, বেবিকে এবার অন্য মিয়া খুঁজতে হবে তাহলে। চোখে জল এসে যায় আয়েশা। আরে 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 কি কি হলো কি হলো, এত কান্না কেন? আমি কি এমন বলেছি? কেঁদো না কেঁদো না কেঁদো না বেবি জান, কেঁদো না। থাক, আর কিছু বলতে হবে না তোমায়। আসলে আমি খারাপ পাড়ার মেয়ে তো, তাই স্বভাব পাল্টাবে কি করে। এক মিয়া আমার বেশি দিন ভালো লাগে না, তাই এক সে বারকার এক আমি খুঁজি। ঠিকই বলেছ, আমার মতো মেয়েকে নিয়ে এসব বলাই যায়। আর আমি তো তোমায় প্যার করি না, আমি তোমায় মিথ্যে কথা বলি, তোমায় ঠকাই। সব আমার দোষ। ঠিকই বলেছ মিয়া, সব আমার দোষ, আমি খারাপ। আরে কি মুশকিল, বিশ্বাস করো, আমি আমি তো মজা করছিলাম। এইসব কথা আমি কখনো বলতে পারি? তুমি আমায় কত প্যার করো সে তো আমি জানি বিবি, সচমুচ। সারাদিন হরেক লোকের সাথে আমার নানা বিষয় নিয়ে কথা বলতে হয়, কাজ করতে হয়, খুব খাটতে হয় সারাদিন। কিন্তু রাতে যখন বাড়ি ফিরি তখন কিভাবে যে রাতটা কেটে যায় সত্যি আমার মালুম হয় না। আমি শাদির আগেও খুব খাটতাম, কিন্তু জীবনে এত শান্তি ছিল না তখন। আমি যদি তোমায় দুঃখ দিয়ে থাকি আমায় মাফ করে দাও বিবি। ঠিক আছে, আর মাফ চাইতে হবে না। চলো এবার খেয়ে নেবে, অনেক রাত হলো। আমি তোমার জন্য কি করেছি জানো আজ? কি করে জানবো বিবি? বললে না তবে জানবো। আমি তোমার জন্য আজকে ঝুড়ো শিমুই বানিয়েছি। আরে বাহ, তাহলে তো এক্ষুনি খেতে হচ্ছে। তুমি খাবার আনো, আমি গোসল করে আসি। কি বলবো তোমায় মোহব্বত, বিবির হাতের রান্না যেন মাসাল্লা। খেটে খুঁটে এসে ওর দুটো মিষ্টি কথা শুনবো, ওর মিষ্টি হাসি দেখবো, আর তারপর ওর হাতের বানানো খাবার খাবো। তারপর কথা বলতে গিয়ে না আকবর সাহেবের মুখে একটা লজ্জা লজ্জা ভাব ফুটে উঠল। আমি দেখলাম, আমি একটু হেসে বললাম, আচ্ছা তারপর কি হলো আকবর সাহেব? তারপর সে আমায় খুব আদর করে। তুমি শাদিশুদা আদমি, তোমার কাছে বলতে কোনো শরম নেই। তুমি জানো একটা পরেশান মিয়ার কাছে তার বিবির আদর সোহাগ কি জিনিস হয়। আমি তার কোলে মাথা রেখে চোখ মুছতাম, আর রোজ তার কোলে মাথা রেখে কখন যে রাত কেটে যেত আমি বুঝতে পারতাম না। এরকম করে করে কত মাস চলে গেল। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় দেখা হলো দরবেশজির সাথে। আমাদের মহল্লায় দুজন দরবেশজি থাকে। একজন অনেক দিন ধরেই আছে, তিনি বয়স্ক। আরেকজন এসেছেন নতুন, তার বয়স কম, আমার থেকে ছোট সে। তাকে এত ভালো দেখতে যে সত্যি মনে হয় তার মধ্যে যেন আল্লাহর বিশেষ দয়া আছে। খুব ভালো কথা বলে সে, তার নাম আকবর। তা যাই হোক, বড় দরবেশজি আমায় দেখে দাঁড়িয়ে পড়ল। আমি বললাম, আসসালামু আলাইকুম। আরে কেমন আছেন দরবেশজি, সব ভালো তো? ওয়ালাইকুম আসসালাম। ভালো মিয়া, ভালো। তবে তুমি খুব ভালো নেই মনে হচ্ছে। কেন আপনার এরকম মনে হচ্ছে কেন? আমি তো ভালোই আছি। তুমি ভালো আছো? জি। আর তোমার বিবি? সেও ভালো আছে, সবই আল্লাহর দোয়া। আমাদের তো ছোট সংসার, দুজন দুজনকে নিয়েই আছি। কেন বলুন তো, আপনি কি কিছু বলতে চাইছেন? না, শুধু বলবো যাকে ঘরে এনেছো সে তোমাকে ঠকাচ্ছে। আপনি কি কথা বলছেন? আয়েশার মতো মেয়ে পাওয়া যায় না, সে সত্যি ভালো। তুমি নির্বোধ মিয়া, তুমি নির্বোধ। পীর বাবার উৎসব মহল্লায় নাম করা। গোটা মহল্লার মানুষ সেই দিন ভিড় করে পীরের দরগায়। আয়েশাকে নিয়ে সেদিন আকবরও সেখানে গিয়েছিল। এদিক ওদিক ঘুরছে, হঠাৎ আয়েশার আঁচলে টান পড়ল। আকবর অনেকক্ষণ আগে দূরে চলে গেছে। চেনা লোকজনের সঙ্গে কথা বলছে সে। আকবর খুব আলাপী মানুষ, চট করে মানুষের সঙ্গে মিশে যেতে পারে। আয়েশা এই সুযোগে একটু নিজের আশপাশটা দেখছিল। জায়গাটা তো তার কাছে নতুন, কিন্তু মানুষের চরিত্র সে অনেক দেখেছে। রোজ রাতে সেই ছোট্ট ছোট্ট ঘরগুলোয় নীল লাল আলোয় মানুষের শরীর নিয়ে নাড়াঘাটা চলে অবাধে। আয়েশাকে নিয়ে যেমন অনেকে ঘাঁটাঘাঁটি করেছে, তেমন আয়েশাও অনেককে নেড়ে চেড়ে দেখেছে। তাই ওর চোখ খুঁজছিল
এই মানুষের ভিড়ের ভেতর এমন দুটো চোখ, যে চোখে চূড়া চাহনি আছে। কথায় বলে, স্বভাব যায় না মলে, সেটা তো আর বদলানোর নয়। আয়েশারা স্বভাবেই ছলনাময়ী হয়, তাই একটা পাপ করবার সঙ্গী ছাড়া হাঁপিয়ে উঠেছিল আনোয়ারের সঙ্গিনী, তার সতী সাধ্যী বিবি। এমন করতে করতেই আঁচলে টান পড়ায় বুকের ভিতরটায় চমক লাগলো আয়েশার। কে? আস্তে করে বলে সে ঘাড় ঘোরালো, আর যাকে দেখতে পেল তাকে দেখে আয়েশা শুধু অবাক নয়, যেন পাথর হয়ে গেল। কি হলো, চিনতে পারছো না? নাকি বলবে যে চিনি না? আমি সব খবরই নিয়েছি। মহল্লায় তো সবাই এক কথায় বলে, আকবর সাহেব বুড়ো হলে কি হবে, যে ছুরিটাকে শাদি করেছে সে জান্নাতের পরী। আমি এখানে এসেছি সবে মাত্র 2 দিন হলো, তবে তোমার ঘরে গিয়ে দেখা করতে পারিনি। আশেপাশেই ঘুরঘুর করছিলাম, ভেবেছিলাম আজকে উৎসবের দিন, তোমার মিয়া হয়তো তোমায় নিয়েই আসবে। বলা তো যায় না, আর যে ঘরে গেলে তুমি যদি লোকটাকে মার খাও। আচ্ছা, সেসব কথা বাদ দাও, কেমন আছো বলো? একটা বুढ़ा खांसी সঙ্গে দিন गुजारते হলে যেমন থাকা যায় তেমনই আছি। मुझे तुम्हारी बहुत याद आती है, लेकिन यहाँ नहीं, मेरे घर आओ, কোনো তকলিফ হবে না। আধি রাত মে আনা, ঠিক আছে? আর যদি বুড়োটা জানতে পারে? চাই পারবে। সারাদিন গরুর মতো খাটে আর রাতে এসে ফসফস করে ঘুমায়। ও জানবে না আমি কখন বাইরে আছি না ভেতরে আছি। আর যদি কিছু জিজ্ঞেস করে তাহলে না হয় বলবো যে গোসলখানায় যাচ্ছি। আমি ঠিক চলে আসবো, তুমি ভেবো না। ঠিক আছে। আয়েশাকে নাজিরের সাথে কথা বলতে দেখে স্বয়ং মহল্লার বড় দরবেশ। দরবেশের নজর প্রথম দিন থেকে আছে আয়েশার ওপর। মেয়েটাকে দেখতে খুব সুন্দর, কিন্তু সেই জন্য নয়, এই সৌন্দর্য অশুদ্ধ বলেই পুরুষের মন তার দিকে বেশি ঝোঁকে। দরবেশ নামে দরবেশ হলে কি হবে, ভিতরে ভিতরে সেও লম্পটের অধম। এই মহল্লার অনেক বিবি তাকে চেনে, কিন্তু নিজেদের লজ্জা রক্ষার জন্য মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না। ঠিক সেই রকমই ফাঁদে পা দিল আয়েশা। উৎসবের দিনে আকবর বেবিকে নিয়ে ঘরে চলে এলো। ও বিবি, আজ অনেক দিন পর আমার পুরনো কিছু দোস্তের সঙ্গে দেখা হলো, অনেক ভালো লাগলো। এখন তুমি কোথায় যাচ্ছ? এখন একটু বাজারের দিকে যাব, মানে ওরা খুব জোর করছে তাই। বুঝতে পেরেছি, মদ খেয়ে ফিরবে অনেক রাত করে, তাই তো? দেখো, দোস্ত হোক বা যেই হোক, যারা তোমার ডেকে মদ খাওয়াতে বলে তারা কিন্তু তোমার ভালো চায় না। তুমি এসব লোকের সাথে বেশি মেলামেশা করো না মিয়া। বেশি তো করছি না, অনেকদিন পর দেখা হলো, ওরা বললো তাই। আজকের দিনটা যাই, আর যাব না। কি বলো, যাব? আচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা আচ্ছা, আমার এই বিবির সুন্দরী মুখটা না দেখলে আমি কি বেশিক্ষণ দূরে থাকতে পারি? বলে আকবর আয়েশার চিবুকটা ধরে একটু নাড়িয়ে দেয়। আয়েশা একটু হাসে, হাসি মুখে ঘরের বাইরে বেরিয়ে যায় আকবর। আয়েশা এবার কাপড় বদলাবে বলে স্নান ঘরের দিকে এগোচ্ছে। হঠাৎ, এ কি আপনি? উনি তো বেরিয়ে গেলেন। আমি তো ওর কাছে আসিনি, আমি এসেছি তোমার কাছে। আমার কাছে? কেন বলুন তো? হ্যাঁ, বড় দরবেশজি খোলা দরজা দিয়ে কখন যেন বাড়ির ভেতরে ঢুকে এসেছে, সেটা আয়েশা টেরই পায়নি। সে কি বাড়ির ভেতরেই ওঁত পেতেছিল? ওদিকে ভাঙা উৎসবে দরগা ফেলে স্বয়ং দরবেশজি এই বাড়িতে একা আনোয়ার বিবিকে ধরবে বলে। আমার কাছে কেন এসেছেন? দরবেশ এবার ইশারায় ঘরের ভিতরে যেতে বলে আয়েশাকে। না মানে বাড়িতে কেউ নেই এই সময়। আমি ভালো যাও তো, ঘরে চলো বিবি, হয়তো তোমার মিয়াকে আমি সব জানিয়ে দেব। কি জানিয়ে দেবেন? ওই ওই উৎসবের সময় যেটা দেখেছি সেটা। ওই ছেলেটা কে, ওভাবে তোমার আঁচল ধরেছিল, নিশ্চয়ই তোমার চেনা পুরনো আশিক হবে। আপনি কার কথা বলছেন? হ্যাঁ, কাঁপা কাঁপা গলায় বলে আয়েশা। তোমায় আমার প্রথম দিন থেকে ভালো লাগে। তোমার মিয়া যে গল্প বলেছে তা আমি বিশ্বাস করিনি, কারণ তোমার সৌন্দর্যটা মোটেই শুদ্ধ নয়। আমি অনেক দিন হলো পথে নেমেছি, অনেক লোক দেখেছি,
মানুষকে আমি চিনতে পারি, বুঝেছো? সে কথা যাক, তোমার পরিচয় নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমি এসেছি তোমার উপকার করতে। উপকার? কি উপকার? ঘরের ভেতরে চলো, সব বলছি। তোমার মিয়া যদি চলে আসে তাহলে হাটে হাড়ি ভাঙা যাবে। দরবেশ আয়েশার হাত ধরে তাকে ঘরে নিয়ে আসে। আয়েশা বলে, দরজাটা বন্ধ থাক, করি। আমি করছি। দরবেশ নিজে আকবর এবং আয়েশার ঘরে দরজাটা বন্ধ করে দিল। তারপর আয়েশার খুব কাছে এসে বলে, বেবি, এই যে তোমার এত রূপ, এত সুন্দর রং, এত খুবসুরতি, এত জওয়ানি, এইসব কি চিরদিন থাকবে? কারোরই থাকে না গো, তোমারও থাকবে না। আজ বাদে কাল এইসব যখন ফুরিয়ে যাবে, তখন তোমার কি থাকবে বেবি? তখন তো তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। তখন তুমি একা একা কি নিয়ে থাকবে? আয়েশা যেন হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। তার যত ছলাকলা সব এই শরীরটা নিয়ে। এই শরীরটাই যখন ফুরিয়ে যাবে, তখন তার রসদ কি হবে? কিন্তু জিন্দেগির নিয়ম, একদিন তো সবাইকেই সব হারাতে হয়। এই কথা আয়েশার মন মানতে নারাজ। দরবেশ হাত বাড়িয়ে আয়েশার গালে আঙুল রাখল, তারপর বলল, এই যে এত টান টান চামড়া, এসব তো একদিন ঝুলে পড়বে, কপালে বড় বড় ছাপ পড়বে বয়সের। তখন কি আর বিবি এত ছল করতে পারবে? হ্যাঁ, তুমি যদি চাও তবে আমি অবশ্য তোমার যৌবনকে বেঁধে রাখতে পারি। জিন্দগি ভর তুমি এইরকমই থাকবে। তা আবার হয় নাকি? কেন হবে না? আলবাত হবে। তুমি চাইলেই সব হবে। এমন কিছু ওষুধ আছে আমার কাছে, যা খেলে তোমার রূপসী যৌবনবতী নারীর যৌবন অক্ষয় হবে। কিন্তু তার জন্য আমায় কি করতে হবে? কিচ্ছু করতে হবে না তোমাকে, যা করার আমি করব। আচ্ছা, আপনি আমার জন্য এত করবেন কেন? এইবার হাসে দরবেশ, বলে, বাহ, বেবি তো শুধু রূপসী নয়, মাথায় একটু বুদ্ধিও আছে। হ্যাঁ, ঠিকই তো, আমি তোমার জন্য এত কিছু করবই বা কেন? আমার একটা জিনিস চাই তোমার কাছ থেকে। কি চাই? আমি একটা চেষ্টা করছি, জানো বিবি, আমার একজন জিনকে বশে আনতে হবে, তবেই আমি অনেক অনেক কিছু করতে পারবো। কিন্তু তাকে বশে আনার জন্য আমার তোমাকে দরকার। আমায়? আমি কি করব? হ্যাঁ, না না, তেমন কিছু নয়। আমি শুধু যেদিন যেদিন যেখানে যেখানে যেতে বলবো, সেইভাবে তুমি শুধু চলে যাবে। তারপর আমি যা করতে বলবো তাই করবে। আর সেটা করলেই সেই জিন আমার বশে এসে যাবে। আর তারপরে আমি তোমাকে ওষুধগুলো দিয়ে দেবো। তোমারও লাভ আর আমারও লাভ। না না, আমি কোথাও যেতে পারবো না। আমার মিয়া জানতে পারলে আমাকে মেরে ফেলে দেবে। আর তুমি না গেলে আমি তাকে সব কথা জানিয়ে দেবো। তখন কি হবে? এখানে সবাই আমায় খুব মানে। আর ওই ছেলেটাকে ধরে এনে চাপকালেই কিন্তু সব বলে দেবে। মেয়ে মানুষ অনেক আছে, কিন্তু তার প্রাণ সেটা তো একটাই। মরার ভয়ে সে যদি বলে দেয়, তখন কি হবে তোমার? আয়েশা ভেবে দেখল লোকটা পাকা খেলোয়াড়, সে একা পারবে না। তাড়াতাড়ি সে ছলনা শুরু করলো। এমনি সে ঘেমে গিয়েছে, তার উপরে ভারী বেনারসিটা বড্ড ভারী লাগছে। শাড়ির আঁচল সামলাতে সামলাতে সে দরবেশের কাছে এসে বলল, আমাকে আমাকে ওরম করে কেন বলছেন? হ্যাঁ, একটু তো নরম করে বলতে পারেন। এত ভয় দেখালে কি কেউ রাজি হয়? আমায় কি করতে হবে বলুন, আমি সব করব। কিন্তু আপনি কাউকে কিছু বলবেন না। আর ওই ওষুধগুলো আমার চাই। বিলকুল বিলকুল ওষুধ পাবে। শুধু 3 দিন পর রাত 12টা বেজে গেলে তুমি বাড়ির বাইরে বেরোবে। আমি এসে তোমায় নিয়ে যাব। তারপর একটু কাজ আছে, মোটামুটি ঘন্টাখানেক লাগবে। তারপর সেই কাজটা সেরে তুমি বাড়ি চলে আসবে। আমি সময় করে তোমার ওষুধটা দিয়ে যাব। আমি অত রাতে কি করে বেরোবো?
আসলে আমার মিয়া তো সারাদিন দূরে থাকে, তাই রাতের বেলা আমাকে ছাড়তেই চাইবে না। সে ব্যবস্থা আমি করেই এসেছি, এটা রাখো। এটা কি? ঘুমের ওষুধ, তাকে যে কোনো খাবারের সাথে খাইয়ে দেবে, কিচ্ছু জানতে পারবে না। আয়শা হাত বাড়িয়ে ওষুধের পুইয়াটা নিল। যতই হোক সে লোভী, আমরণ সৌন্দর্যকে ধরে রাখার লোভ অত সহজে ফেলার নয়। তার উপর লোকটা তাকে ভয় দেখাচ্ছে, এর মুখ বন্ধও করতে হবে। আর রাত বিরেতে গা ছমছমে পরিবেশ তার ভালো বই মন্দ লাগে না। দরবেশ সম্মতি পেয়ে চলে যায়। কাপড় বদলিয়ে স্নানঘর থেকে বেরিয়ে আসে আয়েশা। আনোয়ারের সেদিন বাড়ি আসতে অনেকটা দেরি হয়, সে মদ খেয়েছে। আয়েশা আগেই শুয়ে পড়েছিল, মিয়া ঘরে ঢুকেছে আর বিছানা থেকে উঠল না। সে শুয়ে শুয়ে বলল, তুমি আলোটা নিভিয়ে দেবে? আমি তোমার জন্যই তো জ্বালিয়ে রেখেছি। আর দরজাটা ভালো করে বন্ধ করো। মিয়া বিবির গলার স্বরে যেন একরকম ইঙ্গিত পেল, অন্ধকার চাইছে বিবি। আলোর সময় এখন শেষ হয়ে গিয়েছে। আকবর বিছানায় এসে উঠল। তারপর আয়েশার অস্বস্তি হলো না, সে বহুদিন যাবৎ অভ্যস্ত। রাতটা কেটে গেল 3টে দিন। সেই প্রথম ঘুমের ওষুধ ব্যবহার হলো। নাজির দেখা করতে গিয়েছিল বাগানে। সেদিন মদের ঘরে ঘুমিয়েছিল আকবর। মিয়াকে মোটামুটি বুঝিয়ে রেখে সময় মতো সে ঘরের বাইরে বেরিয়েছে, চলে গেছে বাগানে। চাঁদের আলো আছে। আয়েশা বাগানে পৌঁছতেই কেউ এসে পিছন দিক থেকে তার চোখ টিপে ধরল। এখন এসব নেকামো করার সময় নয়, বলো কি বলছিল তখন? আরে বলা বলিরই বা কি আছে, আমি তো তোমাকে আবারও আগের মতোই চাই। এখন তো আর আমি সেই আগের আমিটা নেই। তুমি অন্য কোথাও যাও। না না, তোমার কাছে এসেছি, আমি তোমাকেই চাই। আয়েশা খুব খুশি হলো মনে মনে। তাকে নিয়ে 3টে পুরুষ কেমন টানা হেঁচড়া করছে। এত দাম তার, এত জোর, তবুও সে মুখে নাটক করে বলল, আমি এখন আর তোমাকে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করতে পারবো না, তাই তুমি যা চাও আমি দিতে পারবো না। তা কি করে পাবে তুমি? তা আমি জানি না। নাজির আয়েশাকে নিয়ে অনেক কিছু ভেবে এসেছিল, কিন্তু সত্যি একটা ঘর না হলেই নয়। মোটামুটি দাঁড়িয়ে কথা বলা যায়, কিন্তু সেই দিন চলে গেছে নাজির। আয়েশার বুক ঢিপ ঢিপ করছিল। আনোয়ার লোকটা আবার ঘুমের মধ্যে তাকে খুঁজবে না তো? খোঁজে যদি আবার বিছানা থেকে নেমে পড়ে দেখে ঘরের দরজা খোলা। আয়েশা তাড়াতাড়ি ঘরে এসে ঢোকে। না না, ঘুমিয়ে আছে, ওঠেনি এখনো। বুড়ো হচ্ছে তো, এখন আর বেশি উত্তেজনা তার মধ্যে জাগে না। এই করেই কেটে যাচ্ছে দিন। এসো এসো আমার হাত ধরে, ফিস ফিস করে বলে বড় দরবেশ। আয়েশা দরবেশের হাত ধরে খানিকক্ষণ হাঁটে, তারপর একটা ঘরের ভেতর এসে ঢোকে। সেই ঘরে আগে থেকে আলো জ্বলছে। কাঠকুটো জড়ো করে একটা জোরালো আগুন জ্বালানো হয়েছে। আলোটা তারই। এক কলসি জল রাখা হয়েছে আর কিছু ফুল। আয়েশাকে দরবেশ বলল, ওই কলসির জলটায় তুমি গোসল করে নাও, আর তারপর ভিজে কাপড়ে এখানে এসে এই আগুনের সামনে বসবে। কিন্তু আমি কোথায় গোসল করব? এই ঘরে পিছন দিকে একটা গাছ আছে, ওই গাছটার আড়ালে গিয়ে গোসল করে নাও। আয়েশা গাছটার আড়ালে দাঁড়িয়ে মাথার ওপর থেকে ঢেলে দিল কলসির জল। ভিজে গেল সারা শরীর। ভিজে গায়ে কলসি রেখে ফিরে এলো আবার ঘরের ভেতর। আয়েশাকে দেখে দরবেশ খুব খুশি হলো। জলে ভিজে যাওয়া শাড়িটা এমনভাবে তার গায়ে লেপ্টে আছে, তাতে তাকে আরো বেশি আকর্ষণীয় লাগছে। বসো ওখানে, দরবেশ বলল। আয়েশা আগুনের সামনে এসে বসল। তারপর, এবার তুমি এসো বলে দরবেশ হাঁক দিল। দিতেই আরো একজন লোক এসে ঢুকল। তার সারা গায়ে অসংখ্য আঁকি বুকি কাটা। এইসব চিহ্ন আয়েশা চেনে না, কিন্তু মানুষটাকে সে চেনে। এ কি, তুমি এখানে?
তুমি এখানে কি করছো? ওকেও তো লাগবে। সে জিনকে ধরার জন্য আমার এমন দুজনকে লাগবে যারা একাধিকবার অশুদ্ধভাবে সঙ্গম করেছে, একাধিক জনের সঙ্গে। এমন দুটো মানুষই চাই আমার। তোমরা ছাড়া আমার এই কাজটা সফল হবে না, তাই ওকেও ডেকেছি। আমি বড় দরবেশের চেলা হয়েছি আয়েশা, এখন তোমাকে আমাকে নিয়ে ওর সব কাজ। কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। সব বুঝতে পারবেন। নাজির, তুমি বসো ওর পাশে। নাজির এসে বসে আয়েশার গা ঘেঁষে। তারপর দরবেশ ফুলগুলো এনে দেয় ওদের কাছাকাছি। নাজির একটা ফুল নিয়ে আয়েশার কাছে আসে। নাজিরের একটা হাত আয়েশার হাতের উপর রেখে দরবেশ বলে, একভাবে আগুনের দিকে তাকিয়ে তোমরা নিজেদের কথা ভাবো। সেই সব সময়ের কথা ভাবো যখন তোমরা একসঙ্গে একাকার হয়ে গিয়েছিলে। আয়েশাকে বেশি চেষ্টা করতে হলো না, এমনিতেই তার মন এইসব কথাই ভাবে সব সময়। এইদিকে নাজির আয়েশার হাত ধরে সেই সময় চলে গেছে ছোট্ট ঘরের নোংরা বিছানায়। লালচে আলোয় পুরোপুরি খোলা দুটো শরীর, দুজন দুজনকে নিয়ে মশগুল। কোথায় সেই আদবুড়ো আকবর ঘুমের ওষুধের ঘরে ঘুমোচ্ছে, আর কোথায় দরবেশ সেজে বসে থাকা একটা লম্পট দুরাচারী মানুষ তার খারাপ সাধনার সিদ্ধি পাওয়ার চেষ্টা করছে। আর কোথায় বা ভিজে কাপড়ে বসে আগুন পোহাচ্ছে আয়েশা। সেই সব কথা ভুলে গেল যেন ওরা। ওদিকে দরবেশের চোখ আগুনের শিখায় স্থির হয়ে আছে। আগুনের স্বাভাবিক রং আস্তে আস্তে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এবার যেন একটা অন্ধকার এলো, আগুনের আলো ঢেকে সেই অন্ধকার কুণ্ডলটা পাকাচ্ছে। আস্তে আস্তে অন্ধকার সরে গেল, আগুনটাও আর জ্বলছে না। সেখানে দাঁড়িয়ে রয়েছে একটা মূর্তি, সম্পূর্ণ নগ্ন একটা নারী মূর্তি। দরবেশ কি যেন একটা অদ্ভুত ভাষায় মন্ত্র পড়তে আরম্ভ করলো। সেই নারী মূর্তি এক পা করে দরবেশের কাছে এগিয়ে আসছে। সে দরবেশের কোলে এসে বসল। দরবেশ তাকে দুহাতে জড়িয়ে ধরে আরেক রকম মন্ত্র পড়া শুরু করেছে। খুব কটু অথচ সুন্দর গন্ধে ভরে যাচ্ছে চারপাশ। সব দেখছেন নাজির আর আয়েশা, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। অবশেষে একটা ধোঁয়া ধোঁয়া ছায়া তৈরি হলো যেন, আর তারপরে সব যেন পরিষ্কার। দরবেশ উঠে দাঁড়িয়েছে কখন, কিন্তু সেই মেয়েটা তো আর নেই। দরবেশ এবার আয়েশার কাছে এসে বলল, তুমি আজকে আমাকে অনেক সাহায্য করেছ। সেই জিন এখন আমার হাতে বন্দি, তাকে ইচ্ছে মতো আমি খাটাবো। আবার যখন ইচ্ছে করবে তখন তাকে ডাকবো আমার বিছানায়। যখন ইচ্ছে করবে তাকে পাঠাবো আমার শত্রু ধ্বংস করতে। এখন আমার অনেক অনেক শক্তি। কিন্তু আমরা তো কিছুই বুঝতে পারলাম না। নাজির বলল, সবকিছু বোঝার কি দরকার? তোমরা আমার কাজে সাহায্য করেছো, তোমাদের আমি যা কথা দিয়েছিলাম সেটা আমি পূর্ণ করব। এই নাও আয়েশা, এই ওষুধগুলো খেয়ে নাও তুমি। 3টে শেকড় পড়েছে আয়েশার হাতে। একদিনে একটাই খালি পেটে খাবে, ব্যাস। আর কোনোদিন ফুরোবে না তোমার যৌবন। তোমার বাঁধি হয়ে থাকবে তোমার যৌবন। আর নাজির, তুমি যা চাও তাই পাবে। আয়েশাকে পাবো আমি, কিন্তু ওর মিয়া? আরে মিয়া মিয়ার মতো থাকবে। তুমি আয়েশাকে নিয়ে যা ইচ্ছে করো না, আমি তো আছি। আপনি আমাদেরকে একটা জায়গা ঠিক করে দিতে পারবেন? আমি আয়েশাকে আবার আগের মতো করে পেতে চাই। বাঁকা ঠোঁটে হাসি ফোটে। তোমরা কালকে এসো এই ঘরে, আমরা থাকবো না। নওশাদের প্রস্তাবে আর বাধা পড়ে না। পরদিন রাতে আয়েশা নাজির সেই ঘরেই রাত কাটায়। অবশ্যই রাত থাকতে আয়েশা চলে গিয়েছে বাড়িতে। ওদিকে দরবেশ তার বন্দি করা জিনকে নিয়ে সুখের সময় কাটাচ্ছে, কিন্তু সুখটা তার পুরোপুরি সইল না। জিন তাকে সোহাগ করে, কিন্তু সে সোহাগে বড্ড বেশি জোর। দরবেশ সইতে পারে না।
সে তখন আবার আয়েশার দ্বারস্থ হয়। এদিকে আয়েশা তখন নাজির ছাড়া কিছু বুঝছে না, ওদিকে আবার আকবর আছে। দুজনকে দিয়ে ধুয়ে কিছুই থাকে না যে দরবেশকে দেবে। দরবেশ এবার ভয় দেখানো শুরু করে। আমার কথা না শুনলে তোর মিয়াকে সব বলে দেবো। এই একটা ভয় আমায় কতবার দেখাবে? আমি তোমার কথা আর ভয় করি না। যাও 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 না, গিয়ে তুমি বলো। যদি সে তোমার কথা বিশ্বাস করে তাহলে আমি বুঝবো যে তুমি দরবেশ মরদ আছো বটে। দরবেশ এবার দমে যায়। এতটা ভুল হয়ে গেল। চোখের সামনে আয়েশা আর নাজিরকে সে এক হয়ে যেতে দেখল। না 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 না, সে ভুল করছে না। ওষুধগুলো হাতছাড়া হয়ে গেছে। আসলে দরবেশ ভেবেছিল জিনকে নিয়ে সে বোধহয় ভালোই থাকবে, সব রকমভাবে পুষিয়ে দেবে জিন। কিন্তু শেষ অবধি সে জিনের জোর সহ্য করতে পারবে না, তা তো আর ভাবেনি দরবেশ। আয়েশা খুব ভালো আছে, বুড়োটাকে হাতের মুঠোয় রেখেছে। ওদিকে নাজিরও ছুকছুক করছে। একটা চরিত্রহীনা মেয়ে মানুষের থেকে বড় সুখী আর কে আছে? কিন্তু এত জারি জুড়ি টিকল না শেষ অবধি। কি কি হলো আকবর সাহেব? আপনি কি সব জানতে পেরে গেলেন? হ্যাঁ, জানতে পেরে গিয়েছিলাম। আমাকে দরবেশ একদিন সব নিজে থেকে জানালো। আমি আয়েশাকে কোনো প্রশ্ন করতে পারিনি, কিন্তু মনে সন্দেহ ছিল। বাগানে গিয়ে নাজির আর আয়েশার কথাবার্তা শুনে আমি পরদিন সকালেই ছুটে গেলাম দরবেশের কাছে। কারণ গত রাতে তার নামও শুনেছি ওদের মুখে। দরবেশজি, আপনি আমায় সচমুচ বলেন, খোদা তালার নামে শপথ করে বলেন, এইসব কথা কি ঠিক? হ্যাঁ ঠিক। কিন্তু আপনারা আমার সাথে এমন কেন করলেন? আমরা তোমার সাথে কিছু করিনি। যা করেছে তোমার ওই নষ্ট চরিত্রের বিবি করেছে। একটা খারাপ পাড়ার মেয়ে সে, কখনো তোমায় নিয়ে থাকে? নাম তার এমনিই খারাপ হতো, কেউ তাকে জোর করে খারাপ করেনি। আকবর সাহেব চুপ করেছে দেখে আমি বললাম, আকবর সাহেব, এর পর আপনি কি করলেন? কিছু করিনি, আমি বাড়ি এলাম। আয়েশা ঘুম থেকে উঠলো, আমায় নাস্তা দিল, খেলাম। দুপুরে তার পাশে শুয়ে তার খোলা চুলের ভেতর আঙুল দিয়ে তাকে আদর করলাম। আয়েশা, কি তুমি আমায় খুব ভালোবাসো না? সন্দেহ করছো আমায়? না, সন্দেহ নেই। আমার একটা ইচ্ছে করছে, তুমি আমায় কতটা ভালোবাসো সেটা যাচাই করে দেখতে চাই। কি করে দেখবে? আর কি দেখা যায় মিয়া? না, ভালোবাসা দেখা যায় না, বিশ্বাস দেখা যায় না, বেঈমানিও তো দেখা যায় না বিবি। বেইমানি? বেইমানির কথা কেন বলছো? হ্যাঁ, আমি কি তোমার সাথে কোনো বেইমানি করেছি নাকি? আবার চোখ ছলছল করে উঠল আয়েশা। আমি বললাম, না না, তুমি বেঈমানি করবে কেন? সব বরবাদি তো আমি করেছি। শোনো না শোনো না বিবি, তোমায় একটা কথা বলি। কি কি বলো? আজ রাতে না আমরা বেড়াতে বেরোবো। রাতে? এই সময়? হ্যাঁ, আমার কি রাতে বেরোতে আছে নাকি? তুমি তো জানো বাইরে কত জিন ঘোরে। দিনের আলোয় যেখানে নিয়ে যেতে চাও যাবো, রাতে কোথাও যাব না। না না বিবি, তুমি কিছু ভেবো না, রাতেই যেতে হয় ওখানে, দিনের বেলা যাওয়া যায় না। দিনের বেলা গেলে না, যার কাছে যাব সে আসবে না, মানে দেখাই হবে না। সে কে? তোমার দোস্ত নাকি তোমার কোনো কুটুম? না, সে আমার দোস্ত নয়, কুটুমও নয়, তবে সে নাকি খুব শক্তিশালী। আমি যা বলবো সে শুনবে। আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা। তুমি আমায় এসব ভুলভাল বোঝাচ্ছ না তো? আমি তোমায় ভুল বোঝাতে পারি বিবি, আমার কি অত শক্তি আছে? আমি ভুল বুঝতে পারি, বোঝাতে পারি না। আনোয়ারের কথা শুনে আয়েশা যেন একটু দোলাচলে পড়ে গেল। লোকটা তো এতদিন তাকে অনেক রকম কথা বলেছে, পেয়ার মোহাব্বতের কথা, কিন্তু এখন সেই এইসব কথাগুলো বলছে। সেগুলো তো ওইসব কথা নয়। এর মানে কি তাহলে? আয়েশার দোষী মন বারবার কারণ খোঁজার চেষ্টা করে, কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না আয়েশা। এবার মিয়ার হাতে মুখ রেখে বলল, মিয়া, আমি তোমায় খুব ভালোবাসি, বিশ্বাস করো, তোমায় খুব ভালোবাসি আমি। জানি তো, আমিও তো তোমায় খুব ভালোবাসি, সেই জন্যই তো সেই জিনিসটা আমি তোমায় দেখাতে চাই।
সে খুব অদ্ভুত জিনিস। দাম দিয়ে টিকিট কেটেও সেটা দেখা যায় না। খুব ভালো লাগবে তোমার, ভালো জিনিস। ঠিক আছে, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। বলে আয়েশা মিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। সন্ধ্যের পরই রাত হয়। আয়েশা অস্থির হচ্ছে। বিকেল থেকে রাত হতেই সে বলল, এবার চলো না মিয়া, কোথায় যাবে? এখনো তো সময় হয়নি। সময় কখন হবে? হলেই তোমায় নিয়ে যাব, ভেবো না। এই করতে করতে রাত 9টা বাজলো। বেবি, অনেক রাত হলো, খাবার নিয়ে এসো, এবার খেয়ে নি। সে কি, তুমি যে বললে বেড়াতে যাবে? হ্যাঁ, খেয়ে দিয়ে যাও। নিয়ে এসো, খাবার দাবার নিয়ে এসো। আজ আমি নিজের হাতে তোমায় খাওয়াবো। আয়েশা পরোটা, তরকারি, মিষ্টি সব নিয়ে এলো। আকবর তাকে খুব যত্ন করে খাওয়ালো। ভর পেট খেয়ে আয়েশা আইঢাই করছে। আকবর কিন্তু নিজে কিছু খেলো না। আয়েশা বলল, তুমি কিছু খেলে না কেন? আজ আমার খিদে নেই। এবার তুমি তৈরি হয়ে নাও বিবি, সময় হয়ে আসছে। তৈরি হব? হ্যাঁ, খুব সুন্দর করে সাজো। আমার বিবিকে যেন পরীর মতো দেখতে হয়। তোমার সব সময় ঠাট্টা। পরীর মতো কি আমি অত সুন্দর? হ্যাঁ, সুন্দর তো। সুন্দর বলেই তো। কথাটা আর শেষ করলো না আকবর। না হলে সে বলতো, সুন্দর বলেই তো খুব একটা খারাপ জায়গা থেকে তুলে এনে নিজের জীবনে জায়গা দিতে চেয়েছিল সে। রূপ না থাকলে কোনো মেয়েকে এতটা গুরুত্ব কোনো পুরুষ সচরাচর দেয় না। আমার সাজা হয়ে গেছে, এবার তুমি তৈরি হয়ে নাও। নরম গলায় বলল আয়েশা। বাহ, খুব সুন্দর লাগছে তো। লাল একটা জর্জেটের শাড়ি পরেছে আয়েশা। চোখ সরানো যাচ্ছে না তার দিক থেকে। দুহাতে টকটকে লাল কাঁচের চুড়ি, পিঠ ছাপিয়ে গেছে বিনুনি। আমার তৈরি হওয়ার কিছু নেই বিবি, আমি যেমন আছি তেমনই যাব। ও, তবে চলো। না না, এখনো তো সময় হয়নি, আর একটু বাকি আছে। অবশেষে সময় হতে আয়েশাকে নিয়ে পথে নামলো আকবর। তারপর কি হলো আকবর সাহেব? তারপর আমি আমার বিবিকে নিয়ে গেলাম সেখানে। সব তৈরি ছিল। বিবি চৌকাঠে পা রাখতেই চমকে বলল, এ কি, এখানে? এখানে তোমার কি আছে? আমার তো কেউ নেই, সব তোমার, তোমার। না না, আমি ভেতরে যাব না, আমি ভেতরে যাব না। তা বললে কি হয়? তখন তো বলনি নিজের ভেতরে আসবে না। এর আগেও তো তুমি এসেছো এখানে, ওদের সঙ্গে এসেছিলে, ওদের জন্য এসেছিলে, আর আমার জন্য আসতেই বুঝি কষ্ট হয়। চলো চলো চলো, ভিতরে চলো, সময় হয়ে গেছে, চলো চলো। বিবিকে নিয়ে ভিতরে ঢুকলাম। তারপর দরজাটা পিছন থেকে বন্ধ হয়ে গেল। দাউ দাউ করে আগুন জ্বলছে ঘরে, ঠিক দরবেশের মুখে শোনা আগুনের মতো। বিবি বলল, এই জায়গাটা ভালো নয়, এখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটবে। একবার একটা মেয়ে, সেই মেয়েটা খুব বেশরম। তুমি চলো এখান থেকে, তুমি চলো। বেসারাম? কতটা বেসারাম বিবি? তোমার থেকেও বেশি। তুমি আমাকে এই সমস্ত কথা কেন বলছো? হ্যাঁ, তুমি তো জানো আমি কোথায় ছিলাম আগে। সেখানে কি শরম রাখা যায়, তুমি বলো? শরম কি তুমি এখানেও রেখেছো, বদতমিজ औरत? সবাটা একটা জ্বর এসে পড়লো আয়েশার নরম গালে। কিন্তু তুমি আমায় মারলে, হ্যাঁ? আমাকে যে এত প্যার করো, সেসব কথা ঝুট। হ্যাঁ, সেসব কথা ঝুট কেন হবে? সেসব কথা সাজ। তোকে পেয়ার করি বলেই তো তুই এত ভালোভাবে আমায় ঠকিয়েছিস। তারা তোর মার খাওয়ার এখন হয়েছেটা কি? আনোয়ারের হাতে একটা সরু ছুরি উঠে এসেছে তার কুর্তার পকেট থেকে। সে সেটা সবেগে একবার চালিয়ে দিল কথা বলতে থাকা আয়েশার একটা কোমল হাতের উপর। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো সেখান থেকে। সঙ্গে সঙ্গে সেই জায়গাটার আরেকটু ওপরে আবারও ছুরির ঘা বসালো আকবর। এইভাবে একের পর এক ছুরিটার হালকা আঁচড় বসছে আয়েশা শরীরের বিভিন্ন জায়গায়। বড় দরবেশে সাধনা সিদ্ধ হলেও সে শক্ত হাতে রাশ ধরতে পারেনি। উল্টে জিন তাকেই শুষছিল। তাই জিনের হাত থেকে নিজেকে বাঁচাতে দরবেশ চেষ্টা করেছিল একটা রক্ত মাংসের শরীরী প্রাণীর শারীরিক সুখের সন্ধান করতে। এরকম উপাদান এই মহল্লায় একজনেরই ছিল, কিন্তু সে তাকে পাত্তা দেয়নি।
কারণ তার ভালো লেগেছিল আরেকটা সুরে, নাজির। এইসবের মাঝে আকবর যখন পুরোপুরি জড়িয়ে গেছে মাকড়সার জালের মতো, তখন একটা অপরাধ বোধ তাকে নিষ্ঠুর করে তুলল। সুন্দরী হয়ে চিরকাল থাকার ওষুধ খাওয়া হয়ে গেছে আয়েশার, তাই তাকে বাগিয়ে আনা যাবে না ততদিন যতদিন সে বেঁচে আছে। আপনি যেসব কথা বলছেন সেই সব শুনে আমার ইচ্ছে করছে সালিকে সোট দিয়ে কেটে রাখে। না, তুমি সেই কাজ করো না, করলে তোমার বিপদ হবে। ফাঁসি কাঠে চড়তে হবে তোমায়। তা হয় হোক, কিন্তু আমি ওকে ছাড়বো না। মাথা ঠান্ডা করো। ওকে ওভাবে মারলেও তুমি কি শায়েস্তা করতে পারবে? ওইভাবে মরে ও আরও একটা সাংঘাতিক জিন হয়ে থেকে যাবে। বুঝতে পারছো না কেন? ওর ভেতরে অশুদ্ধ বাসনা রয়েছে। এই অবস্থায় মরলে ও আরও সাংঘাতিক হবে। তাহলে আমি কি করব? ওকে ওকে আমি 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 বেঁচে থাকতে দিতে পারবো না। ও আমার সাথে বহুত বহুত বড় গদ্দারি করেছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। তুমি ওকে ওর হাতে তুলে দাও, তাহলেই ওর উচিত শিক্ষা হবে। ও মানে কার কথা বলছেন? বলে দরবেশজি হনহন করে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না আয়েশার সাথে তার শত্রুতাটা কিসের। আয়েশা দরগায় মাত্র একবার গিয়েছে, দরবেশজিও তাকে ওই একবারই দেখেছেন। তবুও তার নামে এত বড় কথাটা কেন বললেন? সেই দিনই আয়েশাকে জিজ্ঞেস করব ভাবলাম, কিন্তু ঘরে এসে তাকে কিছু বলার আগে সে আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, মিয়া, আমি আজ খুব খুশি। কেন, নতুন কোনো শাড়ি কাপড় কিনেছো বুঝি? না না, তবে কি নতুন কোনো গয়না পছন্দ হয়েছে? কাউকে পরতে দেখেছো? না, তুমি কি ভাবো মিয়া? আমি সবসময় তোমার থেকে শাড়ি গয়না এসব চাই? হ্যাঁ, আমার বুঝি তোমায় কিছু দিতে মন চায় না? এবার আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি তো সব সময় আমাকে দিচ্ছ, আমি তো সেভাবে কিছুই তোমায় দিতে পারিনি। আমি কি জানি না যে তোমার সারাদিন ঘরে কত একা একা লাগে, একটা বাচ্চাও যদি, কিন্তু আমার তো সে ক্ষমতাও নেই। অনেক দেরি করে এসেছো তুমি ভেবে, আমি তো আমাকে আর সবার মতো সুখী করতে পারবো না, সে তো আমি জানি। ভুল জানো। কে বলেছে আমি সুখী হইনি? মিয়া, আমি সত্যি সত্যি। মোহব্বত, তুমিও তো এই খবর শুনেছো তোমার বিবির মুখে, নিশ্চয়ই বুঝতে পারছো এই খবরটা শোনার পর একটা মিয়ার কতটা আনন্দ হয়। জি, ছোট করে বললাম আমি। আকবর সাহেব বলল, আমি কি করব কিছুক্ষণের জন্য কিছুই ভেবে পেলাম না। ইচ্ছা হলো আয়েশাকে কোলে তুলে গোটা মহল্লা ঘুরিয়ে আনি, সবাইকে বলি দেরি হয়েছে কিন্তু তবুও আমি সুখী হব, আমি আর সবার মতোই আব্বা হচ্ছি। কিন্তু তাও কিছু বলতে পারলাম না। শেষ অবধি আয়েশাকে অনেক আদর করলাম। মুয়া, আমি আমি তোমার কেনা গোলাম হয়ে গেলাম আয়েশা, কেনা গোলাম হয়ে গেলাম। থামো থামো, কি করছো? আমি কি যে বলি কিছুই বুঝতে পারছি না। আমি আমি সত্যিই ভাবিনি যে কোনোদিন আমাকে আব্বা বলে কেউ ডাকবে। আরে আরে, এত খুশি হয়েছো তুমি যে ভুলে গেছো? আরে আজ বাদে কাল তো ঈদ, সারাদিন রোজা করে আছো। চলো চলো, গোসল করে নেবে, চলো, আমি তোমার খাবার নিয়ে আসছি। বলে তাড়াতাড়ি নিজের কাজে চলে গেল আয়েশা। কত ভালোবাসে মেয়েটা আমার, সত্যিই আমি কত ভাগ্যবান। কিছুই তো করতে পারিনি সেইভাবে। ওর যা উমার, তাতে আমার মতো উমারের লোক না, ওই মেয়েটা আমাকে এত যত্ন করে। আল্লাহ ওর ভালো করুক, মনে মনে বলি আমি। তারপর সে রাতে ওর কোলে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়লাম। কেন জানি না সেই রাতে আমার ঘুম হলো না ভালো করে। খুব আনন্দ পেয়েছিলাম বলেই হয়তো। উত্তেজনায় ঘুম ভেঙে গেল একটা সময়। তখন দেখলাম ঘরে একটু আলো নেই, অন্ধকার ঘর। কিন্তু মাথার কাছে খোলা জানালা দিয়ে তো চাঁদের আলো আসে। আজ আসছে না কেন? সন্ধেবেলা দেখেছি আকাশে এক ফালি চাঁদ ছিল। আমি সাবধানে উঠে জানালাটার কাছে গেলাম। জানালাটা বন্ধ, ভিতর থেকে বন্ধ। জানালাটা খুলে দিলাম আমি। বিবিজি কি জানালাটা বন্ধ করেছে? কিন্তু কেন?
এমন ঘুমোটের সময় জানলা খুলেই তো আমরা ঘুমাই। চাঁদের আলো ঘরে আসতে বিছানায় দেখলাম আয়েশা নেই। কোথায় গেল এত রাতে? আমাকে ডাকেনি কেন? এখন ওর রাতে একা বাইরে যাওয়া তো ঠিক নয়, কত রকম জিন আছে। আমি পায়ে পায়ে দরজা খুলে বাইরে বেরোলাম। কোথায় গেল সে? গোসলখানায় গেছে নাকি? তারপর গোসলখানায় গেলাম, দরজায় হাত দিতে এই দরজাটা খুলে গেল। না, ভিতরে তো সে নেই। এবার আমার ভয় হলো, তাহলে কি কোনো জিন টিন ধরল? মেয়েদের এই সময় অনেক বিপদ হয় আমি জানি। মহল্লার ওমরে বড় মেয়ে মানুষেরা এইসব কথা আলোচনা করে, বেটা ছেলেদের কানেও এইসব কথা আসে। আর আয়েশাও তো সব জানে। তাহলে সে একা রাতে ঘরের বাইরে বেরিয়েছে কেন? যদি তাকে কেউ না টানবে তো? আমি আস্তে আস্তে উঠোনে নামলাম। উঠোন থেকে সদর দরজার কাছে গেলাম, গিয়ে দেখলাম দরজাটা ভিতর থেকে খিল দেওয়া। তখন আমার আরও ভয় হলো। কোথায় কোথায় গেল মেয়েটা? ইয়া আল্লাহ, তুমি তুমি রক্ষা করো। আমি ওকে বড্ড ভালোবাসি। আমাদের বাচ্চাটাকে তুমি দেখো। এইসব ভাবতে ভাবতে আমি বাগানের দিকে যাচ্ছি। আমাদের নলপুরের বাড়ির উঠোনের পিছন দিকেই বাগান। সেখানে যাওয়ার জন্য কোনো আলাদা দরজা নেই। আমার মনে হলো বাড়িতে যখন সে কোথাও নেই তখন হয়তো বাগানের দিকে গেছে, কিন্তু তাকে টেনে কোথায় নিয়ে যাবে তার তো কোনো ঠিক নেই। আশেপাশে সবাই ঘুমাচ্ছে, এত রাতে হুল্লোড় করা ঠিক নয়। এখন আমি বাগানের কাছে যেতেই একটা গন্ধ পেলাম। কিসের গন্ধ আকবর সাহেব? আয়েশার গায়ের গন্ধ। ওর গায়ে একটা গন্ধ আছে, সেটা কোনো আতরের নয়। আমি সেখানে ওই গন্ধটা পেতাম, আর আমার ঘরেও ওই গন্ধটা পাই ওর গা থেকে। এটা ওর নিজের গন্ধ, ফুল আর মধু মেশানো একটা গন্ধ, যুবতী মেয়ের গায়ের গোপন গন্ধ। আমি তখন আরেকটু এগোলাম, আর তখনই শুনতে পেলাম, তুমি আমাকে আর এখানে ডেকো না। আর এমনিতেই তো কদিন পরে সব জানাজানি হয়ে যাবে, তখন আমার মিয়া আমাকে আরও পাহারায় ঘিরে রাখবে। আর আমি তাকে কতবার ভুলিয়ে রাখতে পারবো? আজকেও খেতে চাইছিল না, অনেক ভুলিয়ে খাইয়েছি। আবার কথা শুনে আমার মাথার ভেতর কি যেন একটা হলো। খাবো না বিবি, আমি আর আজকে সেমাই খাবো না। বিবি, রোজ রাতে সেমাই খেয়ে খেয়ে আমার জিভটা মরে গেছে। কালকে এমনি অনেক সেমাই খেতে হবে। ভাবছি কাল একবার বুয়ার বাড়ি যাব, মিষ্টি কিনে নিয়ে যাব তার জন্য। তুমিও যাবে আমার সঙ্গে? সে কালকের কথা কালকে হবে, আজ তুমি খেয়ে নাও। তোমার নাম করে বানিয়েছি আমি, না খেলে যে নষ্ট হবে। খেয়ে নাও বলছি। আচ্ছা দাও, তবে সবটা খাবো না, এই 2 চামচ খেলাম। খুশি তো? আর কি হবে? বলে বিবি সেমাই বাটিটা সরিয়ে নিয়ে গেল। আর এখনো যে খাবার কথা বলছে সেটা কি ওই সেমাইয়ের কথাই বলছে? আমার ভাবনা শেষ হয়নি, এমনই আর একটা গলা বলল, না যদি খায় তাহলে অন্য ব্যবস্থা করবে। মোট কথা এখানে তোমাকে আসতেই হবে। আর বাচ্চাটা হওয়ার পর ওকে নিয়ে তুমি তো আমার সঙ্গেই চলে যাবে। তাহলে আর চিন্তা কিসের? জানাজানি হলেই বাকি। তোমার কোনো ভয় নেই, তুমি একদম চিন্তা করো না। সে যখন যাব তখন যাব, এখন ঢের দেরি আছে। তুমি ফকির মানুষ, এখন আমাকে নিয়ে কোথায় রাখবে তুমি? হ্যাঁ, একটা বাচ্চার কত খরচ বলো তো? এই সময় কত ভালো খেতে হয়, পড়তে হয়, সেসব তুমি কি করে জোগাবে? হ্যাঁ, আর তোমার মতো তো পথে পথে আমি ঘুরতে পারি না। দোহাই তোমার, কটা মাস একটু অপেক্ষা করে যাও, তারপর তোমরা চলে যাবোই। এখন এখন এই বুড়োটার ঘাড় ভেঙে একটুখানি গুছিয়ে নিতে দাও তো। কিন্তু ও যে শুধু তোমায় সবসময় আগলে আগলে রাখে, আমার একদমই ভালো লাগে না। আমি তো এখানে এসেছি শুধু তোমার জন্য। সেদিন পীর বাবার উৎসবে তোমায় যদি না দেখতাম, তবে কি আর নাজির মল্লিক দরবেশ সেজে মসজিদে পড়ে থাকতো? আমি তোমায় কত খুঁজেছি তুমি কি জানো? আমি তো ওখানে যেতাম শুধু তোমারই জন্য। আর ওখানে গিয়ে যখন শুনলাম তুমি নেই, তখন থাক, আর বলতে হবে না। ওখানে যেন আর কেউ ছিল না, আমি যেন জানি না। একদিনও তোমার কামাই যেত না। রোজই তো আসতে, আর এসেই যাকে। এখন তুমি যাও, আর রোজ রোজ আমায় ডেকো না। দরবেশ সালা ভয় দেখিয়েছে, কোন দিন সব বলে দেবে। তখন দুজনকে আমাদের কেটে ফেলবে ও। ও কেটে ফেলবে? ওই বুড়োটার এত জোর আছে? হ্যাঁ আছে, শোনা জায়গায় না থাকলে কি হবে? জোরটা ঠিকই আছে, সেই জন্যই তো বলছি একটু সাবধানে থাকো, আমাকেও থাকতে দাও।
বড় দরবেশের খুব নোলা বেড়েছে, একদিন ওকেও না আমি বিষ খাইয়ে দেবো। এখন কিছু করতে যেও না। তুমি আর সে যে একসাথেই থাকো, সবাই জানে সেটা। বড় দরবেশের কিছু হয়ে গেলে সবাই তোমাকেই দোষী ভাববে। তখন তোমায় কোমরে দড়ি বেঁধে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে, আর আমি চিরকালই বুড়োর ঘরে তার বাচ্চার মা সে যে বন্দি হয়ে থেকে যাব। তুমি কি সেটাই চাও? না না আয়েশা, আমি সেটা একদমই চাই না। আমি চাই তোমায় সব সময় এইভাবে বুকে ধরে রাখতে। ছাড়ো ছাড়ো, আমি এখন এত চাপাচাপি সহ্য করতে পারি না। তুমি তুমি এখন চলে যাও তো, চলে যাও বলছি। না, যাব না। একবার 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 চাঁদের আলোয় আয়েশার চকচকে চামড়া আরও চকচক করছে। হাসানু হানা ফুলের বাগান এটা, অনেক ঝোপঝাড় আছে এদিকে। তারই আড়ালে আয়েশা এবং নাজির প্রতি রাতে দেখা করে। এখানে কোনো অশান্তি নেই, তেমন একটা লোকজন এদিকটায় আসে না। মহলার পেছন দিকেটা শুধু আনোয়ারকে খুব কড়া ঘুমের ওষুধ খাইয়ে দেয় আয়েশা। এক ঘুমে রাত কাবার হয়ে যায়। নয়তো অনেকদিন আগেই সোটের কোপে কাটা পড়তো আয়েশা আর নাজির। তাদের সম্পর্ক তো আর আজকের নয়, সেই মেয়ে পাড়ায় থাকার সময় থেকে দুজনের মধ্যে সম্পর্ক। মাঝখান থেকে ভাঙিয়ে আনে আকবর। অবশ্য সেটা না জেনে বুড়োটা মালদার বুঝে সময় অসময় আশকারা দিয়েছিল আয়েশাই। ওই যে খুব বেশি দিন তার কোনো মিয়াকেই মনে ধরে না। এখানে আসার পরও নেশা কেটে যাওয়ার সময় নেয়নি বেশি দিন। তারপর তারপর কি হলো গো? তারপর তো আমি এসে নামলাম স্টেশনে, হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। এই তারপর তোকে বললাম সব। এইসবের মানে কি? মানে আকবর সাহেবের গিন্নি তাকে ঠকিয়েছিল। আকবর সাহেব বড্ড ভালোবাসতো তো, তার বিবি সেই ভালোবাসাটাই ভালোভাবেই নষ্ট করে দিয়েছে, কারণ সে খারাপ ছিল। নাজির তার মতোই, দরবেশও ভালো ছিল না, কিন্তু আকবর সাহেব তো ভালোই ছিল, তাই তার তার কষ্টটা বুঝি। দীর্ঘশ্বাস ফেলল মোহাব্বত। এবার আস্তে আস্তে উঠে দাঁড়ালো। আমারও মনটা খারাপ করছে আকবর সাহেবের জন্য। সত্যিই তো, বিবিকে ও তো ভালোবাসলেন, আর বিবি তাকে। মেহরুন, এবার খিদে পাচ্ছে, তুই যা কিছু নিয়ে আয়। ও তাই তো। ইস, কত রাত হয়ে গেছে তোমার গল্প শুনতে শুনতে। যাও না, যাও গোসলখানা থেকে কাপড় বদলে এসো, আমি খাবার আনছি। কি গো, খিদে পেয়েছে বললে? সব তো খেলেই না। তরকারি ভালো হয়নি বুঝি? না না, তরকারি ভালোই হয়েছে, এখন আর খেতে ইচ্ছা করছে না। তুই খেয়ে নে। কি হলো? আরে যা, খাবারটা নিয়ে আয়। দরকার নেই, তোমার খাবারগুলো তো আছেই, ওগুলোই খেয়ে নেব। জানো না, এঁটো পাতে খেলে ভালোবাসা বাড়ে। অল্প হেসে হাত ধুতে চলে গেল মোহাব্বত। মেহরুন খাওয়ার পরে কাজ মিটিয়ে যখন শোয়ার ঘরে এলো, তখন মোহাব্বত আগেই শুয়ে পড়েছে। মেহরুন আস্তে আস্তে উঠে এলো বিছানায়, স্বামীর গায়ে হাত রাখলো। কি গো, ঘুমালে? সত্যিই হয়তো ঘুমিয়ে পড়েছে। অনেক দৌড়ঝাঁপ করেছে তো আজ। কার না কার কথা শুনে মন খারাপ করে বসে আছে। সত্যি মানুষটা এত নরম মনের। মেহরুন একটু ঝুঁকে তার ঘুমিয়ে বা ঘুমের ভান করে পড়ে থাকা মোহাব্বতের গালে একটা চুমু দিল। তারপর আস্তে আস্তে শুয়ে পড়ল তার পাশে। খুব সুন্দর দেখাচ্ছে মুখটা। জানলা দিয়ে চাঁদের আলো এই ঘরেও এসে পড়েছে। আচ্ছা, মেহরুন কি সবসময় এতটাই সুন্দর থাকে? জেগে থাকলেও সে সুন্দর, ঘুমিয়ে থাকলেও সে সুন্দর। এত সৌন্দর্য তার কাছে আসছে কোথা থেকে? এই সৌন্দর্য কি সেই সৌন্দর্যের মতো? এই সৌন্দর্যেও তাহলে পাপ আছে? সুযোগ পেলে না, না 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 না, সুযোগটা আর দেওয়া যাবে না। সুযোগ পাবে না, পাবে না। শিকারী বিড়ালের মতো ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো মোহাব্বত। অনেকটা দূরে পায়ের দিকে বসে বিবির ঘুমন্ত মুখ দেখছিল সে। এবারে কাজ করার পালা।
ধীরে ধীরে জায়গা মতো এসে মেহরুনের কাঁচের চুড়ি পরা নরম একটা হাত আলতো করে নামিয়ে রাখল সে। তারপর বালিশটা এক ঝটকায় তুলে নিল। তারপর সেটা বসিয়ে দিল কাত হয়ে থাকা মেহরুনের মুখের ওপর। সোজাসুজি বালিশ বসেনি, সেই জন্য দু হাতের চাপে বালিশটা মুড়ে মেহরুনের মুখটা ভালো করে চাপা দিতে হচ্ছে। একটুখানি সময়ের মধ্যেই ঘুম ভেঙে গেল মেহরুনের। বালিশের ভেতর থেকে তার কথা সেইভাবে বাইরে বেরোচ্ছে না বটে, তবু অস্পষ্টভাবে শোনা যাচ্ছে। কি করছো তুমি? উহ, উহ, আমার শ্বাস বন্ধ হয়ে আসছে তো। তুমি কি পাগল হলে? ছাড়ো, ছাড়ো বলছি। মোহাম্মদ পাগল হয়ে গেছে নাকি নাকি সে সাবধান হয়ে গেছে? তুই মরে যা, তুই মরে যা মেহরুন, তুই মরে যা। তোদের মরে যাওয়াই ভালো। তোরা বেঁচে থাকলেই আমাদের ঠকাবি। তোদের রক্তে বেইমানি আছে রে, বেইমানি। আজ বাদে কাল একটা শরীর পুরনো হলেই অন্য শরীরের জন্য তোরা অনেক ঢং করতে পারিস, অনেক পাপ করতে পারিস। তোরা তোরা বেইমান, তোরা শয়তানি। মর, মর মেহরুন, মরে যা, মরে যা। ভালো থাকতে থাকতে মরে যা তুই। তবুও তো জানবো, তবুও তো জানবো তুই আমার মেহরুন, তুই আমার। একা আমার মেহরুন হয়ে বেঁচেছিলি আর আমার মেহরুন হয়ে মরে গিয়েছ। তাই আমি তোকে পাপ করতে দিচ্ছি না মেহরুন। তুই মরে যা মেহরুন, তুই মরে যা। এবার মেহরুনের গলার ভেতর শেষ কোঙানি বোধহয় এইবার শেষ হলো। প্রচণ্ড হাত পা ছুটছে সে, প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। মেহরুনের পেটের ভিতর 4 মাসের ভ্রূণটার শ্বাসকষ্ট হচ্ছে নিশ্চয়ই। বিছানার কাঁথা কম্বল এদিক সেদিক হয়ে যাচ্ছে আগেই। কিন্তু মোহাব্বত এমন নাছোড়, যতক্ষণ মেহরুনের দেহটা নড়বে ততক্ষণ। দুহাতের চাপে হচ্ছে না, এবার সে দুটো হাঁটু দিয়ে চেপে ধরল বালিশের ওপরটা। তারপর চাপ বাড়াতে লাগলো, আরো 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 চাপ। অবশেষে সব শান্ত হলো। আরে ছি ছি ছি, এ কি মরদ লোকের মতো কাজ হলো? হ্যাঁ, টিভিটাকে ওইভাবে মারলো, তারপর নিজে ব্যাটা ছেলে হয়ে গলায় দড়ি দিল। বলি তোর অভাবটা কি ছিল? এমন একটা কাজ করলি বা কেন? জান্নাতে কি তোর জায়গা হবে? মোটেই হবে না। খুশি করলে জান্নাত নসিব হয় না। থাক থাক, মরা লোককে নিয়ে আর কথা বলে কি হবে? চলো যাই এবার। মৌলবীকে খবর দিয়েছো তো? আগে তিনি আসছেন, এই তো ইসমাইল গিয়েছিল খবর দিতে। মহল্লা জুড়ে শোরগোল পড়ে গেছে। মোহাব্বতের ঘরে জোড়া দুর্ঘটনা। যদিও মরেছে 3টে প্রাণ, কিন্তু কেন যে তারা মরল? কালকে সন্দেহ অবধিও তো সব ঠিক ছিল। মেহরুনকে হাসি মুখে প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। মোহাব্বত কাজ থেকে ফিরে এসেছে। পথে তাকে অনেকেই দেখেছে, তার সাথে কথাও বলেছে। তবে রাতে এমন কি হলো যে মিয়া বিবি এইভাবে? ছি ছি ছি, বিবিকে তো মোহাব্বত তুলোয় মুড়ে রাখত, তার মুখে এরূপ পালিশ চেপে মারল কেন? মারলো ঠিক আছে, তার সাথে নিজেও মরল কেন? হলোটা কি? এত প্রশ্নের উত্তর পাওয়া গেল না। নানান বিধানে অপঘাতে মরা দুটো দেহ অবশেষে মাটির তলায় গেল। ঠিক এই সময় কোনো এক আলোয় সাজানো সুখী বাড়ির বাইরে থাকা অন্ধকারে দাঁড়িয়ে আরেকবার অশরীরী হাসি হেসে উঠল সে। শুনছিলে দৈতা দামের কলমে সন্দেহের বিষ। গল্পটি কেমন লাগলো তা জানাও কমেন্ট বক্সে। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে। লাইক এবং সাবস্ক্রাইব করতেও ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো এতটুকুই। নিয়ে আসবো পরবর্তী গল্প। ততক্ষণ ভালো থেকো, গল্পে থেকো। বাই বাই।